আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরা পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা পড়তেছিলাম, এবং কি দেখতে দেখতে আমরা একদম এই চ্যাপ্টারের লাস্ট যে টপিক সেই টপিকে চলে আসছি। আমাদের লাস্ট টপিকটা কি ছিল? আমাদের বইতে লাস্ট টপিক কি ছিল? সেখানে সেখানে দেওয়া ছিল যে আপেক্ষিক যে পারমাণবিক ভরটা আছে, এই আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে কিছু কথাবার্তা দেওয়া ছিল। তো দেখো, এই আপেক্ষিক পারমাণবিক ভর এটা ইম্পর্টেন্ট আছে, অবশ্যই ইম্পর্টেন্ট আছে, বিকজ এই টপিকটার উপর ডিপেন্ড করেই কিন্তু তার পরবর্তী যে চ্যাপ্টারটা আছে পর্যায় সারণী, সেটা কিন্তু তোমরা পড়তে পারবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর এটা পড়ার আগে আমাকে কিছু কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসটা হচ্ছে কি, যে শুধু পারমাণবিক যে ভরটা আছে সেটা আমাকে জানতে হবে, আইসোটোপ সম্পর্কে ছোটখাটো একটু আইডিয়া রাখতে হবে, আর লাস্টলি আপেক্ষিক যে পারমাণবিক ভর আছে সেটা আমরা জানবো। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা টপিক জানবো, সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। আমরা কি জানবো? আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথমে পারমাণবিক যে ভরটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, যে আমি এখানে লিখে রাখছি যে পারমাণবিক ভর। এই পারমাণবিক ভর এটা যখন তুমি শুনতেছো তখনই তোমার বোঝা উচিত যে এটা মানে কি বোঝাচ্ছে। এটা মানে বোঝাচ্ছে যে পরমাণুর ভর। কি? পারমাণবিক ভর বলতে কি বোঝায়? পরমাণুর ভর। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে একটা পরমাণুর যে ভরটা থাকে সেই ভরটাই হচ্ছে কি স্যার বলতো? পারমাণবিক ভর। তাহলে এই পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব? দেখো, যে এখানে আমি একটা পরমাণু আঁকার ট্রাই করছি। এই পরমাণুর ভিতরে তুমি যদি খেয়াল করো, এই ভিতরে যে পার্টটা আছে এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। এটা কি? পরমাণুর নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। হুম, নিউক্লিয়াস। আর এর বাইরে থাকে কি বলতো? পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি থাকে? কক্ষপথ। তাই না? আচ্ছা, তাহলে তুমি চাচ্ছ কি? তুমি চাচ্ছ এই পরমাণুর ভর নির্ণয় করতে চাচ্ছ, রাইট? তাহলে এই পরমাণুর ভর নির্ণয় করতে হলে তোমাকে দেখতে হবে যে পরমাণুর ভিতরে কি কি জিনিস থাকে। তো তুমি স্বভাবতই দেখতে পাচ্ছ যে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে কি কি? নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে কি স্যার? প্রোটন, নিউট্রন। এদের হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে এই কণাগুলো। আর নিউক্লিয়াসের বাইরে থাকে কি বলতো? ইলেকট্রন। তাহলে তুমি প্রোটন পাইছো, নিউট্রন পাইছো, যেটা কি নিউক্লিয়াসের ভিতরে আছে, আর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে আছে কি? ইলেকট্রন। তাহলে এই বেসিকলি এই তিন ধরনের ক্ষুদ্রতম কণা ছাড়া একটা পরমাণুর ভিতরে বেশ তেমন কিছু পাওয়াই যায় না। তাহলে এই যে ক্ষুদ্রতম কণা যেগুলো তুমি পাইছো, এগুলোকে ধরে জাস্ট তুমি যোগ করে ফেললে যে জিনিসগুলো পাবা সেটা হচ্ছে কি বলতো? এই পুরা পরমাণুর ভর। তাহলে তোমাকে যে আমি বললাম যে আমরা পারমাণবিক ভর কনসেপ্টটা নিয়ে পড়ালেখা করব, তখন আমি কি বললাম যে পারমাণবিক ভর হচ্ছে কি? পরমাণুর ভর। তাহলে এই পরমাণুর ভর বের করতে হলে আমাকে কি করতে হবে? খুব স্বভাবতই ভাবে আমাকে জাস্ট এই যে পরমাণুটা দেওয়া আছে, এই পরমাণুর প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এদের সংখ্যাগুলো আমাকে জাস্ট যোগ করে যে ভরটা পাবো সেটাই কি স্যার? আমাদের পারমাণবিক ভর বের হয়ে যাবে, ঠিক না? তাহলে আমরা আসো যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এইটা কিভাবে আমরা যোগ করতে পারি। তো তোমরা আমার এই সিরিজটা যখন আমরা করাচ্ছিলাম পদার্থের গঠন, এই চ্যাপ্টারে যে সিরিজটা করাইতেছিলাম, সেই সিরিজের 3 নাম্বার যে পার্ট বা পর্বটা গেছে, সেখানে কিন্তু আমরা একটা চার্ট শিখছিলাম যে পরমাণুর ভিতরে যে প্রোটন রয়েছে সেই প্রোটনের ভর কত, ইলেকট্রনের ভর কত, ঠিক তেমনই নিউটনের ভর কত, আমরা এগুলো শিখছিলাম, রাইট? তো ওইখান থেকে যদি আমরা রিকল করি, তাহলে রিকল করলে আমরা কি পাচ্ছি দেখো তো, যে আমরা জানি যে পরমাণুর ভিতরে তিনটা কণা আছে, সেটা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রন। এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের তাদের প্রকৃত ভর দেখো, আমি এই সাইডে তাদের প্রকৃত ভরগুলো লিখে ফেলছি। আর এদের কিন্তু একটা আপেক্ষিক ভরও ছিল, সেই আপেক্ষিক ভরকে আমরা এই পাশে লিখে ফেলছি। এই প্রকৃত ভর বলতে কি বুঝে দেখো, যে প্রোটনের অ্যাকচুয়াল যে ম্যাসটা আছে বা প্রকৃত বা আসল যে ভরটা আছে সেই ভরটা হচ্ছে কত? 1.673 ইন্টু 10⁻27 কেজি। তাহলে আপেক্ষিক ভর হচ্ছে কি স্যার? 1। ঠিক এরকম নিউটনের প্রকৃত ভর হচ্ছে তো 1.675 ইন্টু 10⁻27 কেজি। তার আপেক্ষিক ভর হচ্ছে 1। বাট ইলেকট্রনের আপেক্ষিক প্রকৃত যে ভরটা সেটা হচ্ছে কত? 9.109 ইন্টু 10⁻31 কেজি। কিন্তু তার আপেক্ষিক ভর হচ্ছে কত? যে 1837 ভাগের 1 ভাগ। তাই না? আচ্ছা, এটা কেন লিখলাম? এটা লিখছি এখানে এই কারণে, বিকজ আমরা আগে পড়েছি এমনটা যে একটা ইলেকট্রন একটা প্রোটনের তুলনায়
বা প্রোটনের যে ভর, সে ভরের তুলনায় তার হচ্ছে 1837 ভাগের 1 ভাগ। তাহলে একটা একটা প্রোটনের ভর যদি 1 হয়, তাহলে একটা ইলেকট্রনের ভর কি হয়েছে বলতো? তার 1837 ভাগের 1 হবে না, সেটা হচ্ছে কি, এটা 1837 ভাগের 1 ভাগ। তাহলে একটা ইলেকট্রনের ভরকে যদি আমি 1837 ভাগের 1 ভাগ করি, তাহলে তার আপেক্ষিক ভর কত আসার কথা একটু দেখি তো। তার আপেক্ষিক ভর আসার কথা হচ্ছে 0.00054, এতটুকু আসার কথা, তাই তো? কিন্তু এই জিনিসটা আমরা কেন পড়তেছি? তার কারণ হচ্ছে তোমাদের বইতে প্রকৃত ভর এবং আপেক্ষিক ভর নিয়ে তোমাদের হচ্ছে লিখে দিছে, বাট এটা যেটা প্রপার ব্যাখ্যা, সে প্রপার ব্যাখ্যাটা তোমাদের বইতে দেওয়া নাই। অথচ তোমরা জানোই না যে কিভাবে প্রকৃত ভর থেকে আপেক্ষিক ভরে আসলো, আবার সেটা থেকে কিভাবে হচ্ছে কিছু বলতো তোমার আপেক্ষিক পারমাণবিক ভরে আসলো। তাহলে আমরা এই পুরো যে কনসেপ্টটা আছে বা যে ধোঁয়াশাটা আছে, সেই ধোঁয়াশাটা হচ্ছে আমরা ক্লিয়ার করার ট্রাই করব। তাহলে আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে এই প্রকৃত ভর থেকে সেটা কিভাবে আপেক্ষিক ভরে আসলো। হ্যাঁ, তোমাদের বইতে কিন্তু এটা আছে, কিন্তু কিভাবে আসছে সেটা দেওয়া নেই, এটা আমরা জেনে নিই আগে। আসলে আমরা জানি, এটা জানার জন্য তোমাদের একটা জিনিস মুখস্থ করতে হবে। সেই জিনিসটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের পারমাণবিক ভর। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করলে তোমরা পারবা। তাহলে আমাদের কনসেপ্টটা কি? আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমরা প্রকৃত ভর থেকে আমরা হচ্ছে কি আপেক্ষিক ভর নির্ণয় করব, তাই না? আচ্ছা, তাহলে এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো, দেখো এই যে কনসেপ্টটা লিখছি সেটা হচ্ছে কি, যে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের পারমাণবিক ভর, সেটা হচ্ছে কত 1.661 × 10⁻27 কেজি। এই মানটা তোমাকে সাময়িকভাবে মুখস্থ করতে হবে। তার কারণ হচ্ছে এই পারমাণবিক ভর, এই কনসেপ্টের পরে আমরা আইসোটোপে যাব। তাহলে আইসোটোপে যেহেতু আমরা এখনো যাইনি, সেহেতু আগে আমরা এই জিনিসটা একটু মুখস্থ করে নিই, তারপরে আমরা যখন আইসোটোপে যাব তখন আমরা জিনিসটা বুঝে নেব। ঠিক আছে, তো দেখো এই যে কার্বন 12 আইসোটোপের, মানে যেই কার্বনের আইসোটোপ হচ্ছে 12, যে কার্বনের আইসোটোপ হচ্ছে 12, তার 12 ভাগের 1 অংশের ভর হচ্ছে কত 1.661 × 10⁻27 কেজি। এই মানটা মুখস্থ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কারিশমা। কেমন কারিশমা? দেখো যে আমরা প্রোটনের প্রকৃত ভর কত জানি বলো তো? 1.673 × 10⁻27 কেজি। ঠিক আছে, তাহলে তোমার লাগবে কি আপেক্ষিক ভর নির্ণয় করা। তো কি করবে দেখো, যে প্রোটনের যে আপেক্ষিক ভর, এটা নির্ণয় করতে হইলে আপেক্ষিক এটা নির্ণয় করতে হলে যে কাজটা করতে হবে খুবই সহজ, সেটা হচ্ছে তার যে প্রকৃত ভর ছিল, তার প্রকৃত ভর কত ছিল বলতো? 1.673 × 10⁻27 কেজি। এই তার প্রকৃত ভরকে এই যে মানটা আছে, যেটাকে আমরা কার্বন 12 আইসোটোপের মানটা নিলাম, এই মানটা দিয়ে ভাগ করে দিবা। 1.661 × 10⁻27 কেজি। এটা দিয়ে ভাগ করলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে 1.0072 এত। ঠিক আছে, তাহলে এই যে তুমি মানটা পাইছো না 1.0072, এইটা এই 0072, হ্যাঁ, দশমিকের পরে যে মানটা আছে, এটা যদি তুমি বাদ দিয়ে দাও, নেগোশিয়েট করো, যেহেতু এটা খুব নগণ্য মান, তাহলে তুমি কিন্তু মোটামুটি 1 পেয়ে যাচ্ছ। এই 1টা হচ্ছে কি স্যার তার আপেক্ষিক ভর।
কিন্তু যেহেতু আমরা ম্যাথ করব সেহেতু হচ্ছে আমরা এই ওয়ানটা না নিয়ে আমরা প্রপার মানটা নিব, ঠিক আছে? প্রপার মানটা নিলে কি হবে, আমাদের যে ভ্যালুটা আসবে সেটা খুব অ্যাকুরেট আসবে, বুঝা গেছে? তাহলে আমরা আপেক্ষিক ভর যে ওয়ান সেটা কিভাবে আসছে বুঝা গেছে? আচ্ছা, এরপরে জানতে হবে তুমি এই যে আপেক্ষিক ভর নির্ণয় করতেছো ওর কিন্তু অবশ্যই একটা একক লাগবে, ইউনিট লাগবে। যেমন তুমি চাল কিনো, চাল যে কিনো তুমি কোন এককে কিনো, কেজি এককে কিনো। বা মনে করো তুমি সাইকেল চালাইতেছো, তাহলে তুমি কতটুকু সাইকেল চালাইছো এটা কোন এককে বলো, যে আমি 2 কিলোমিটার 3 কিলোমিটার এককে সাইকেল চালাইছি। তাহলে এই যে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরত্ব তুমি সাইকেল চালাইলা, দূরত্বের যে একক সেটা হচ্ছে তুমি কিলোমিটার বলতেছো। কোনো কিছু মাপার ক্ষেত্রে তুমি বলতেছো কেজি, হ্যাঁ? তাহলে এই যে তাদের একক তুমি বলতেছো, এদের যেমন একক আছে, এই আপেক্ষিক ভর এটা নির্ণয় করার সময় তাদেরও কি স্যার একক আছে। ওই আপেক্ষিক ভরের যে এককটা, সে এককটার নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট এটা হচ্ছে আপেক্ষিক ভর বা আপেক্ষিক ভরের একক। এই অ্যাটমিক মাস ইউনিটকে তুমি শুধুমাত্র AMU দিয়েও প্রকাশ করতে পারো অথবা শুধু ইউ দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে আমরা এখানে শুধু ইউ দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে প্রোটনের যে আপেক্ষিক ভর সেটা যে 1 হয় বা মোর প্রিসাইজলি 1.0072 হয়, এটা কেমনে হয় সেটা আমরা এখন দেখে ফেলছি। তো এটা আমরা লিখে রাখি এই জায়গায় যে প্রোটনের আপেক্ষিক ভর কত পেয়েছি 1.0072 ইউ। হ্যাঁ, ঠিক ওইরকম ভাবে আমরা ইলেকট্রনেরটা বের করব, নিউট্রনেরটা বের করব, ঠিক আছে? তার আগে আমরা নিউট্রনেরটা বের করি। দেখো নিউটনের যে প্রকৃত ভর সেটা তুমি কত জানো? 1.675 ইন্টু 10 ইনভার্স কত 27 কেজি। তাহলে নিউটনের যে আপেক্ষিক ভরটা হবে সেটা কত হবে স্যার বলতো? সেম। কেমনে সেম হলো? প্রোটনের যে নিউটনের যে প্রকৃত ভরটা আছে সেই প্রকৃত ভরটাকে তুমি লিখে দিয়ে 10 ইনভার্স 27 এটাকে লিখে দিয়ে, ঠিক আছে, তুমি কি করবা, জাস্ট ওই যে কার্বন আইসোটোপের 12 আইসোটোপের যে 1/12 যে মানটা আছে সেই মানটা দিয়ে তুমি ভাগ করবা। প্রত্যেকটা ক্ষেত্রে সেম। তুমি যদি ইলেকট্রনের আপেক্ষিক ভর নির্ণয় করতে চাও ওইটাও সেম। কেমনে সেম? ইলেকট্রনের যে প্রকৃত ভরটা আছে সেই ভরটাকে জাস্ট এই মানটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি আপেক্ষিক ভর পেয়ে যাবে। আপেক্ষিক ভর বাইর করার কাহিনী হচ্ছে এই জায়গায় সেম। তাহলে তুমি যদি এটা দিয়ে ভাগ করো তাহলে ভাগ করলে দেখো মানটা কত আসে। ক্যালকুলেটর যদি করি 1.0086, ঠিক আছে? অবশ্যই তার একক ইউ দিতে হবে। তো দেখো আমরা প্রোটন পড়ছিলাম, আমরা নিউট্রন পড়ছিলাম, আমরা ইলেকট্রন পড়ছিলাম। প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে আমরা 1 জানছি। তো আমাদের কি আসছে, আমাদের মোট প্রিসাইজলি 1.0072 আসছে, যেটা এটা কি সেম জিনিস। আবার নিউটনের আপেক্ষিক ভর আমি 1 জানছি, এটার ভ্যালু কত আসছে এখন দেখো 1.0086 আসছে। তো এটা একই জিনিস, কারণ পয়েন্টের পরে 0086 মানটা খুবই নগণ্য। তারপর আমরা এই মানটা নিয়ে রাখবো, বিকজ আমরা জানি যে আমরা ম্যাথ করতে হলে আমাদেরকে অবশ্যই প্রিসাইজ যে মানটা আছে সেই প্রিসাইজ মানটা নিতে হবে। তাহলে নিউটনের যে ভরটা সেটা আমরা পাইছি কত 1.0086 এত ইউ। বোঝা গেছে? ঠিক এরকম ভাবে ইলেকট্রনের আপেক্ষিক ভর তুমি কত জানতা? 1837 ভাগের 1 ভাগ জানতো না? তাহলে 1837 ভাগের 1 ভাগ করলে সেটা কত আসে? 0.00058 আসে। দেখি আমরা এটা করলে এই মানটা আসে কিনা, দেখা যাচ্ছে? ভালো করে লিখেন। ইলেকট্রনটা আমরা এখন প্রমাণ করব। ইলেকট্রনের মান কত ছিল? 1 ভাগের 1837, যেটাকে ভাগ করলে কত আসে? 0.00058। দেখি মানটা আসে কিনা। চলো, তাহলে আমার সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ইলেকট্রনের প্রকৃত ভর নিতে হবে। সেই প্রকৃত ভরকে কার্বন 12 আইসোটোপের 1/12 যে পারমাণবিক ভর আছে সেটাতে ভাগ করতে হবে। এই যে ইলেকট্রন নিলাম, তাহলে ইলেকট্রনের প্রকৃত ভর আমরা কত জানি? 9.109 ইন্টু 10 ইনভার্স 31 এত কেজি না? এত কেজি কিনা? তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর কি হবে? এই মানটাকে আল্লাহর নামে সুন্দর করে ভাগ করে দিবা। কি দিয়ে? কি দিয়ে স্যার? অবশ্যই মানটা দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখি ভাগ করে দিলে কত আসে। দেখো যে মানটা সেটা হচ্ছে কত? 0.00058 এত ইউ। ঠিক আছে? ইউ বলতে কি বোঝায়? ইউ বলতে তার একক, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এই মানটা মিলে গেছে। তাহলে আমরা মোটামুটি প্রকৃত ভর থেকে যে আপেক্ষিক ভর সে বের হয়েছিল, এই জিনিসটা তোমাদের যে দোয়াশা ছিল, তোমাদের বইতে যে জিনিসটা লেখা ছিল না ক্লিয়ারলি, সেই জিনিসটা আমরা মোটামুটি
বুঝে গেছি, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই আপেক্ষিক ভরগুলা যখন আমি পেয়ে গেলাম, এই আপেক্ষিক ভরগুলার দরকারটা কি ছিল, এটা দিয়ে আমাদের কাজটা কি? হ্যাঁ, এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে কি স্যার বলতো, ওই যে পারমাণবিক ভরের কথা আমরা পড়ছিলাম, যে একটা পরমাণুর ভর কত হয় সে ভর নির্ণয় করা। আমরা আবার ডায়াগ্রামটা যদি আঁকি, যে এটা হচ্ছে একটা একটা পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে? এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে কি নিউট্রন। কথা বোঝা গেছে? আর নিউক্লিয়াসের বাইরে এই যে কক্ষপথ, এই কক্ষপথে কারা থাকে স্যার? ইলেকট্রন। কি থাকে? ইলেকট্রন। তো তুমি যদি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের আপেক্ষিক ভর জানো, তাহলে তুমি এই পুরোটা পরমাণু কি জানো? জানো, পারমাণবিক ভর জেনে যাবা। কেমনে? দেখো, আহ, একটা পরমাণু কার্বনের কথা চিন্তা করো, ঠিক আছে? এই কার্বনের তুমি যদি ডায়াগ্রাম আঁকো, তাহলে তুমি দেখবা কার্বনের ভিতরে তুমি কি কি পাবা। তুমি কার্বনের ভিতরে প্রোটন পাবা হচ্ছে 6টি, 6টা প্রোটন পাবা, ঠিক আছে? তুমি তার ভিতরে নিউট্রন এটা পাবা হচ্ছে কি স্যার? 6টি। আবার কার্বনের ভিতরে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে হচ্ছে কি 6টি। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে একটা কার্বনের ভিতরে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যা। যদি আমি এটাকে ডায়াগ্রাম আকারে প্রকাশ করি, তাহলে দেখো কেমনে করা যায়। যে এই জায়গায় যদি তার নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের ভিতরে মনে করো এই নীল কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোটন, তাহলে প্লাস 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 3টা, প্লাস 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 6টা। তাহলে এই যে 6টা প্রোটন কিন্তু আমি তার নিউক্লিয়াসে বসাই দিছি, ঠিক আছে? এরপর দেখো তার ভিতরে নিউট্রন আছে কয়টা? 6টা। ধরো যে এখানে নিউট্রন গুলো হচ্ছে এইটা, এর ডটগুলো হচ্ছে নিউট্রন। 3টা, 4টা, 5টা, 6টা, ঠিক আছে? তাহলে দেখো যে কার্বনের নিউক্লিয়াসে 6টা প্রোটন এবং 6টা নিউট্রন থাকে, সেটা আমরা বসাই ফেলছি। এখন কার্বনের বাইরে কক্ষপথের কথা চিন্তা করো, তাহলে এই যে প্রথম কক্ষপথ, তাহলে এই প্রথম কক্ষপথে তার ইলেকট্রন থাকবে কয়টা? 2টা না? তাহলে এই যে 2টা, একটা, এই যে একটা, 2টা, 2টা হয়ে গেছে। তো 2 নম্বর যে কক্ষপথ, সেই 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? 8টা থাকতে পারে, কিন্তু আমার টোটাল ইলেকট্রন আছে 6টা, 6টার মধ্যে আমরা 2টা বসাই ফেলছি, তাহলে আর বাকি আছে কয়টা? বাকি আছে 4টা। তাহলে একটা, 2টা, 3টা, 4টা, তাই না? এই জিনিসগুলো তো রাইট। আচ্ছা, এখন যখন তুমি এইগুলো বসায় ফেলেছো, এখন আমি যদি তোমার কাছে কোশ্চেন করি যে স্যার তাহলে একটা কাজ করো, এই কার্বন পরমাণুর ভর নির্ণয় করো, তাহলে তুমি ভর নির্ণয় করতে পারবে না। তুমি কি করবা? তুমি সুন্দর মতে কার্বন পরমাণুর ভর নির্ণয় করার জন্য তুমি আগে লিখবা যে কার্বন পরমাণুর ভর নির্ণয়। আমরা কি জানি? দেখো, আমরা জানি হচ্ছে যে একটি একটি প্রোটন এর আপেক্ষিক যে ভর, আপেক্ষিক ভর কত বলতো? 1.0072 ইউ। তাহলে তোমার এই পরমাণুতে প্রোটন আছে কয়টা? 6টা। তাহলে 6টা, তাহলে কি লিখবা? সুতরাং 6টি প্রোটনের আপেক্ষিক ভর কত হবে? 6-এর সাথে সুন্দর মতো গুণ করে দিবা, 0072। তাহলে তুমি কত পাচ্ছ বলো? 1.0072 ইন্টু হচ্ছে কত? 6, 6.0432, 6.0432। বোঝা গেছে? আচ্ছা, আবার দেখো, তাহলে আমাদের প্রোটনের ভর নির্ণয় করা শেষ। এবার কি নিউটনের কথা বের করতে হবে। নিউটন, তাহলে আবার আসো যে একটি নিউটনের ভর কত? একটা নিউটনের ভর তুমি কত বের করছো? 1.0086। তাহলে নিউটন আছে কয়টা? 6টি। তাহলে 6টি নিউটনের ভর কত হবে বলো? 6 ইন্টু 1.0086, তাহলে কত আসে? 6.0516, 6.0516। তাহলে আমাদের প্রোটন এবং নিউটনের ভর নির্ণয় করা শেষ। এবার সে ইলেকট্রনের কথা বলো। তাহলে আসো ইলেকট্রন, একটি
ইলেকট্রনের ভর হচ্ছে কত কত পেয়েছিলা 0.00058। তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা 6টা, তাহলে 6টি ইলেকট্রনের ভর কত হবে বলতো 6 ইন্টু 0.00058। এখানে করলে কত আসে 0.00058 ইন্টু হচ্ছে কত 6 আসে হচ্ছে 3.48 ইন্টু 10 ইনভার্স 3 আসে। ঠিক আছে, এটা আমরা মোটামুটি বের করে ফেলছি। আচ্ছা, তাহলে এখন তোমার ইলেকট্রন, প্রোটনের আসছে এতটুকু আসছে, নিউটনের ভর আসছে এতটুকু, আর ইলেকট্রনের ভর আসছে এতটুকু। তাহলে তোমাকে কি বের করতে বলছিল? তোমাকে বলছিল পরমাণু ভর নির্ণয় করতে, কার্বন পরমাণুর ভর। তাহলে তোমাকে কি করতে হবে? জাস্ট এই তিনটা যোগ করে ফেলতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন এই তিনটা যোগ করে ফেলি। তাহলে কি করতে হবে? প্রোটনের সাথে নিউট্রন প্লাস ইলেকট্রন, এটা তোমাকে যোগ করতে হবে। যোগ করলে তুমি কি পাবা বলতো? পরমাণু ভর নির্ণয় করে ফেলতে পারবা। পরমাণু ভর কত হচ্ছে 6.0432 প্লাস হচ্ছে কত 6.0516 প্লাস হচ্ছে 3.48 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে সব যোগ করে ফেলে কত আসে? 6.0516 প্লাস 6.0432, মোটামুটি 12.48708। 12.48708 দেখছো? তার কার্বনের যে ভর, পুরা কার্বনের যে পরমাণুর ভর, এই পুরা পরমাণুর ভর কত আসছে বলতো? পুরা পরমাণুর ভর আসছে কত 12.48708। বুঝতে পারছো? তাহলে এই যে পরমাণু ভর পাইছো না, এটাই হচ্ছে তার পারমাণবিক ভর। এই যে পারমাণবিক ভর নির্ণয় করা শেষ। ওকে, এখানে একটা টুইস্ট দেখাই। এটা তো তুমি কি পুরো পরমাণু ভর নির্ণয় করে ফেলছো। এখন যদি তোমাকে বলে যে কার্বনের, হ্যাঁ, তোমাকে যদি বলে যে কার্বনের শুধু নিউক্লিয়াসটার ভর নির্ণয় করো, শুধু নিউক্লিয়াস, কার্বনের নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে বলছে। মনে করো নিউক্লিয়াস বলতে কি বোঝায়? এই ভিতরে লাল অংশটার কথা বলতেছে না? তাহলে নিউক্লিয়াস যদি এটা বলে, তাহলে এখানে কি কি আছে? প্রোটন আর নিউট্রন। তাহলে তুমি কি করো? প্রোটন আর নিউট্রন যোগ করে ফেলবা, তাই তো? তাহলে প্রোটনে আছে কয়টা? প্রোটনের ভর হচ্ছে কত? এটা 6.0432 প্লাস নিউটনের ভর হচ্ছে কত? এটা 6.0516। যোগ কত কত আসে? 12.4836। একটা জিনিস খেয়াল করো স্যার, এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মধ্যে মানে ডিফারেন্স কতটুকু দেখো তো। এখানেও 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 4 আছে, পয়েন্টের পরে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এরপরে 8 আছে, 8 আছে। এরপরে গিয়ে এই অংশটুকু জাস্ট চেঞ্জ হয়েছে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি যে একটা নিউক্লিয়াসের, মানে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের টোটাল যে ভরটা, সেই ভরটা আসলে কি বলতো? পুরা পরমাণুর যে ভরটা আছে প্রায় পুরা পরমাণুর ভরের সমান না? হ্যাঁ, আমাদের যখন রাদারফোর্ডের মডেলটা আমরা যখন পড়ছিলাম, তখন আমরা কি পড়ছিলাম? যে পরমাণুর বেশিরভাগ অংশ হচ্ছে কি ফাঁকা। এবারে কি বলছে? যে একটা পরমাণুর ভর যা হয়, ঠিক আছে, তার প্রোটনের ভর কি তাই হয়। কারণ ইলেকট্রনের ভর কি অনেক নগণ্য থাকে, অনেক ছোট থাকে। ইলেকট্রনের ভর অনেক ছোট থাকার কারণে টোটাল পরমাণুর ভর যত হয়, সেই মানটা প্রায় হচ্ছে কি তার সেই পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের ভরের সমান হয়ে যায়। তো এটা তো আমরা এখানে খেয়াল করলাম যে দেখো, আমি যখন পরমাণুর ভর বা পারমাণবিক ভর নির্ণয় করছি, তখন প্রোটন, নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন সব যোগ করছে। যোগ করে আমি যে মানটা পাইছি, সেই মানটা অ্যাপ্রক্সিমেটলি কার সমান হয়ে গেছে? শুধুমাত্র নিউক্লিয়াসের ভর আমি যখন নির্ণয় করলাম, তার মানে সমান হয়ে গেছে। তার মানে কি বলা যায়? যে নিউক্লিয়াসের ভর যা, পুরা পরমাণু ভর কি স্যার তাই বলা যায় না? হালকা একটু চেঞ্জ আছে। এটাই রাদারফোর্ড আগে বলে গেছিল যে একটা পরমাণুর টোটাল ভর যা হয়, সেটা প্রায় ওই পরমাণুর নিউক্লিয়াসের ভরের সমান। তার কারণ হচ্ছে কি, ওই পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোর ভর অতি নগণ্য, যার কারণে কি পুরা ভরটা হচ্ছে কি তার নিউক্লিয়াসের ভরের সমান হয়ে যায়।
আমাদের দেখো এই ম্যাথটার মাধ্যমে আমরা কি বুঝলাম, একে তো একটা পরমাণুর ভর কিভাবে নির্ণয় করা হয় এটা বুঝে গেছি, 2 নম্বর আমরা এটা বুঝে গেলাম যে একটা পরমাণুর যে ভরটা হয় সেটা যে নিউক্লিয়াসের ভরের প্রায় সমান হয়ে যায়, এটা আমরা কি বুঝে গেছি। তাহলে আমাদের পারমাণবিক ভর নিয়ে কি মোটামুটি বোঝা শেষ। তাহলে একটা পরমাণুর ভর কিভাবে নির্ণয় করে সেটা আমাদের বোঝা শেষ। আচ্ছা, যদি বোঝা শেষ হয়ে যায় এবার আসলে আইসোটোপ নিয়ে কথাবার্তা। এখন দেখো আমরা আইসোটোপ নিয়ে পড়ালেখা করব। তা আইসোটোপ যে কনসেপ্টটা ছিল সেটা আমরা একটু আগে ক্লাসের মাঝখানে বা পারমাণবিক ভর যখন আমরা বুঝাইছিলাম তখন আমরা কিছুটা পড়ে আসছি। তা অ্যাকচুয়ালি আইসোটোপ জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। দেখো আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে একই, মানে প্রোটন সংখ্যাটা সমান থাকবে কিন্তু এদের নিউট্রন সংখ্যা হচ্ছে কি ভিন্ন, তাদেরকে বলা হয় কি স্যার একে অপরের আইসোটোপ। তাহলে আমি আবার বলতেছি, যে সকল মৌলের প্রোটন সংখ্যা দেখবো সমান কিন্তু এদের যে নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা যদি বলো, নিউট্রন সংখ্যা হচ্ছে আলাদা, নিউট্রন সংখ্যা মিলবে না কিন্তু প্রোটন সংখ্যা কি থাকবে, একই থাকবে, এই ধরনের মৌলকে আমরা বলেছি স্যার একে অপরের আইসোটোপ। যেমন ক্লোরিনের কথা চিন্তা করো, ক্লোরিন, এই যে ক্লোরিন, এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি তুমি নির্ণয় করো, ঠিক আছে, প্রোটন নাম্বার, হ্যাঁ কত বলতো, 17, ঠিক আছে। তাহলে ক্লোরিনের ভিতরে 17টা কি থাকে, 17টা প্রোটন থাকে, তাই না? কিন্তু তুমি প্রকৃতিতে দেখবা, নেচারের মধ্যে বা প্রকৃতিতে তুমি যে ক্লোরিনটা পাও, সে ক্লোরিনের সে ক্লোরিনের একটা তুমি পাইতেছো, দেখবা তার ভর হচ্ছে কত হবে জানি, ওটা 34.968 এত ইউ। তাহলে একটা ক্লোরিনের পারমাণবিক ভর, আমরা পারমাণবিক ভর পড়ে আসছি না আগে, ওই পারমাণবিক যে ভরটা ছিল সে পারমাণবিক ভর হচ্ছে কত, ক্লোরিনের 34.968। তুমি যখন প্রকৃতি থেকে ক্লোরিন উত্তোলন করবা তখন দেখবা যে 34.968 পারমাণবিক ভরের ক্লোরিন তুমি পাইতেছো। আবার আরেক ধরনের ক্লোরিন আছে, সেটা তুমি পাইবা 36.956 ইউ। কথা বুঝতে পারতেছো? তাহলে খেয়াল করো, পারমাণবিক ভর দুইটা কিন্তু ভিন্ন, কিন্তু এটারও প্রোটন নাম্বার 17, এটাও কি প্রোটন নাম্বার 17। তাহলে এদের প্রোটন নাম্বারটা হচ্ছে সেম কিন্তু এদের ভর সংখ্যা বা পারমাণবিক ভরের মান হচ্ছে কিছু বলতো ডিফারেন্ট কেন হয়েছে, অবশ্যই কি তাদের মধ্যে নিউট্রন সংখ্যার ভিন্নতা আছে, এর মধ্যে যে কটা নিউট্রন আছে তার মধ্যে কি অবশ্যই বেশি নিউট্রন আছে, এই নিউট্রন সংখ্যা ভিন্নতা থাকার কারণে এর পারমাণবিক ভর যা আসছে এর পারমাণবিক ভর কি তার থেকে বেশি আসছে, কিন্তু দুইটারই কি প্রোটন সংখ্যা কিছু বলতো সেম। তাহলে আমরা কি বলবো, এই দুটো হচ্ছে কি একটা একটার আইসোটোপ। কথা বুঝছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে তুমি আইসোটোপটা লিখলে এখানে যে একটা ক্লোরিনের ভর হচ্ছে 34.968, আরেকটা ক্লোরিনের ভর হচ্ছে 36.956, ঠিক আছে। এই যে ক্লোরিনটা যেটা তুমি এই ভরের যে ক্লোরিনটা তুমি প্রকৃতি থেকে পাও, এইটা তুমি নেচারে কতটুকু পার্সেন্ট পাবো জানো, এটা নেচারে পাওয়া যাচ্ছে 75.77%। প্রকৃতি থেকে এই ভরের ক্লোরিন প্রায় 100 ভাগের মধ্যে 75.77 ভাগই হচ্ছে কি এই ভরের ক্লোরিন পাওয়া যায়। আর বাকি যে 24.23%, মানে 100 ভাগের মধ্যে বাকি যে 24.23 ভাগ ক্লোরিন, সেটা হচ্ছে এই ভরের ক্লোরিন পাওয়া যায়। কথা বুঝছো? কিন্তু তোমাকে যদি বলি যে ক্লোরিন, এই ক্লোরিনের পারমাণবিক ভর কত, তখন তুমি এইটা বলবা নাকি এইটা বলবা? কনফিউশন লেগে যাবে না? আমার কথা বুঝতে পারছো কিনা? আমি তোমাকে একটু বলার ট্রাই করি। প্রথম কথা হচ্ছে তোমাকে আইসোটোপ জানতে হবে। আইসোটোপ জিনিসটা কি, তুমি প্রকৃতিতে এমন সব পরমাণু আছে যাদের প্রোটন সংখ্যা হচ্ছে সেম, যেমন এটাও ক্লোরিন এটাও ক্লোরিন, এর ভিতরে প্রোটন সংখ্যা হচ্ছে 17টা, এর ভিতরে কি প্রোটন সংখ্যা হচ্ছে কি 17টা। কিন্তু যখন তুমি প্রকৃতি থেকে ক্লোরিনকে উঠায় দেখবা যে এক ধরনের ক্লোরিন পাওয়া যায় তার ভর হচ্ছে 34.968, আবার আরেক ধরনের ক্লোরিন আছে তার ভর হচ্ছে 36.956 ইউ। কথা বুঝতে পারতেছো? তাহলে এদের ভরের মধ্যে পার্থক্য কেন হয়েছে? একটা পরমাণুর ভর কিসের উপর ডিপেন্ড করে, প্রোটন নিউট্রন ইলেকট্রন, এদের উপর ডিপেন্ড করে না? তো এই দুটা ক্লোরিনের প্রোটন নাম্বার যদি সেম হয়, বাকি আছে কি নিউট্রন নাম্বার, এই নিউট্রন সংখ্যা যদি নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে এদেরকে বলা হয় কি একে অপরের আইসোটোপ। ঠিক এরকম এদের প্রোটন সংখ্যা হচ্ছে সেম আসছে কিন্তু এদের নিউট্রন সংখ্যা ভিন্ন আসছে, কেমনে বুঝলাম? কারণ তাদের ভর ভিন্ন আসছে, আর ভর ভিন্ন আসলে কি হতে হবে, প্রোটন তো তাদের সেমই থাকে
ইলেকট্রনও তাদের সেম থাকে। তাহলে ভর ভিন্ন হতে হলে কি হতে হবে? তাদের নিউটন ভিন্ন হতে হবে। তাহলে নিউটন যেহেতু ভিন্ন হয়েছে, তার মানে কি এখানে দুই ধরনের কি পাওয়া গেছে? মৌল পাওয়া গেছে। এই দুই ধরনের মৌলকে একে অপরে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। এখন আবার কাহিনী হচ্ছে, এই যে তুমি প্রকৃতি থেকে ক্লোরিন পাইছো, এই ক্লোরিনটা প্রকৃতিতে পাওয়া যায় টোটাল 100 ভাগের মধ্যে এত ভাগ, 75 ভাগের থেকে একটু বেশি ভাগ কি এই এই ওজনের বা এই ভরের ক্লোরিন পাওয়া যায়। আর বাকি 24 ভাগের একটু বেশি পাওয়া যায় হচ্ছে কি বলতে স্যার 36.956 ভাগের ক্লোরিন পাওয়া যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে একটা ক্লোরিনের ভর কত, তখন তুমি এইটা বলবা নাকি এটা বলবা? কনফিউশন লেগে যায় না? হ্যাঁ, এই যে কনফিউশন যে লেগে যায়, এই কনফিউশন যদি না লাগে, এই কারণে আমাদেরকে যে টপিকটা পড়তে হয় সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। যখন তুমি একটা মোলের সরাসরি পারমাণবিক ভর বলতে পারতেছো না, কারণ এটা তো তুমি সরাসরি পারমাণবিক ভর বলতে পারবা না, বিকজ দুই ধরনের পারমাণবিক ভরের মৌল তুমি পাইতেছো, তখন তুমি তাকে পারমাণবিক ভর দিয়ে ট্যাকেল দিতে পারতেছো না। তো এই ধরনের মৌলগুলোকে আমরা কি বলি? আইসোটোপ বলি। এই আইসোটোপ গুলার পারমাণবিক ভর বলার জন্য যে সিস্টেমটা আমরা ফলো করি সেটাই হচ্ছে কি পারমাণবিক ভরের একটা নিউ আপডেট ভার্সন, সেটা হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে এই ক্লোরিনের পারমাণবিক ভরটা আমাকে বলতে হয় বা বের করতে হয়। কেমনে বের করবো এটা? দেখো, আমাদের এই ডাটাটাই লাগবে, আর কিছু লাগবে না। আমরা একটু লিখে নিই উপরে। হ্যাঁ, আমরা আইসোটোপ বুঝে গেছি। আমাদের ডাটাটা কি এরকম যে আমার কাছে দুই ধরনের ক্লোরিন আছে, ঠিক আছে? আমার কাছে দুই ধরনের ক্লোরিন আছে। এক ধরনের ক্লোরিন যার ভর হচ্ছে 34.968 এটা পাওয়া যাচ্ছে কত? 75.77%। আরেক ধরনের ক্লোরিন আছে যার ভর হচ্ছে কত? 36.956 এটা পাওয়া যায় হচ্ছে কত? 24.23%। ঠিক আছে, এদের যে কাজটা করতে হবে, যেহেতু আমি তাদেরকে এই ভরও বলতে পারতেছি না, এই ভরও বলতে পারতেছি না, তখন তাদের এই দুই ভরের মাঝামাঝি আমাকে একটা অ্যাভারেজ মান বের করতে হয়। যে অ্যাভারেজ পারমাণবিক ভরকে আমরা বলি কি আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হলে যে সূত্রটা অবলম্বন করতে হয় সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে এইটাই। দেখো যে এখানে টোটাল তুমি যে পার্সেন্টেজ লিখতেছিলা 75.77%, আবার 24.23%, এই পার্সেন্টেজ আসলে কি বলতো? যে 100 ভাগের মধ্যে আমি 75 ভাগ পাই হচ্ছে এইটা, আর 100 ভাগের মধ্যে কি 25 ভাগ পাই হচ্ছে এইটা। তাহলে টোটাল তুমি কত ভাগ নিতেছো? এখানে 100 ভাগ নিতেছো না, এখানে তোমাকে নিচে 100 লিখতে হবে। লিখছো? এখন তুমি খেয়াল করো, এই 100 ভাগের মধ্যে 75 ভাগ তুমি কত কোনটা পাও? এই ভরের ক্লোরিন পাও না? তাহলে কি করতে হবে? এই ভরে যে ক্লোরিনটা আছে 34.968, এইটাকে আমরা তখন এই পার্সেন্টেজ দিয়ে গুণ করে দিব, অর্থাৎ 75.77 দিয়ে গুণ করে দিব। দিছি? বুঝতে পারছি? ঠিক আছে। প্লাস এরপরে দেখো এই যে 36.956, এই ভরের ক্লোরিন তুমি কত ভাগ পাও? 24.23 ভাগ। তোমাকে কি করতে হবে? ঠিক এই ভরটাকে, অর্থাৎ 36.956, এটাকে তোমার ওই পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে। বসে দিলা। তাহলে এই মানটাকে তুমি সলভ করলে কি মান পাও? দেখো তো কি পাওয়া যায়। 34.968 ইন্টু 75.77, 2649.525 প্লাস, এখন এটাকে করব 36.956 ইন্টু 24.23, 895.44, 895.44, নিচে আছে কত? 100। এখন উপরে দুটাকে যোগ করতে হবে, তাহলে যোগ করি আমরা। যোগ করলে কত পাই? 2649.525, 3544.96, 3544.96
96 ডিভাইড বাই হচ্ছে তো 100। তাহলে এখন এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, 35.44। দেখো কত আসছে, 35.44 এত ইউ। ঠিক আছে, দেখো এবার বোঝার ট্রাই করো, এবার তোমরা বুঝে যাবা ব্যাপারটা। তাহলে আমি এই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত পেয়েছি, 35.44। ব্যাপারটা আসলে প্রথম থেকে আমি আবার বলি, পারমাণবিক ভর হচ্ছে কি একটা মোলের পরমাণুর ভর। এখন তুমি যে মোলের পরমাণুর ভর তুমি 2 পেয়েছো তাকে তুমি 2 বলবা, ঠিক আছে। কিন্তু ঝামেলা লাগে আইসোটোপ নিয়ে। আবার আইসোটোপ জিনিসটা কি, আইসোটোপ হচ্ছে প্রকৃতিতে তুমি 2 ধরনের মৌল পাবা। যেমন এটাও মনে করো হাইড্রোজেন, এটাও মনে করো হাইড্রোজেন, দুইটারই হচ্ছে কি প্রোটন সংখ্যা এক এক করে, কিন্তু কাহিনী হচ্ছে এর ভিতরে নিউট্রন সংখ্যা হচ্ছে একটা বেশি, এর ভিতরে নিউট্রন সংখ্যা হচ্ছে একটা কম, কিন্তু দুইটাই কি হাইড্রোজেন না। তাহলে এই ধরনের মৌলকে আমরা কি বলি, একটা এটার আইসোটোপ। এখন তুমি ওরে যেমন এটার ভর আসছে মনে করো স্যার হচ্ছে 2, আর এটা ভর আসছে মনে করো 3, তাহলে তুমি হাইড্রোজেন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হাইড্রোজেনের ভর কত, তুমি 2 বলবা না 3 বলবা? এখানে কনফ্লিক্ট লেগে যাচ্ছে না? তাহলে এই কারণে কি তখন আমরা যে মৌলকে যে ধরনের আইসোটোপকে আমরা পারমাণবিক ভর দিয়ে প্রকাশ করতে পারি না তাদেরকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে প্রকাশ করি। যেমন ক্লোরিনের কথা চিন্তা করো, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে এইটাও আবার এইটাও। তোমাকে জিজ্ঞাসা করছে যে বলো ক্লোরিনের পারমাণবিক ভর কত, তুমি এটা বলবো না এটা বলবা, কোনটাই বলতে পারতেছ না। তখন কি করতে হবে, এই দুটা সমন্বয়ে তোমাকে একটা অ্যাভারেজ পারমাণবিক ভর বের করতে হয়। এই অ্যাভারেজ পারমাণবিক ভরটা হচ্ছে কি বলতো, আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কেন বের করতে হয়, যেমন এই মানের পাওয়া যায় হচ্ছে কত 75 ভাগ, আর এই মানে পাওয়া যায় হচ্ছে 25 ভাগ। তো তুমি এখানে কি করবা, যেই মানে 75 ভাগ পাওয়া যায় সেটার সাথে 75 গুণ দিয়ে দিবা, এবং যেই মানের সাথে 25 ভাগ পাওয়া যায় ওটার সাথে 25 গুণ করে দিবা। আর টোটাল যে ভাগটা সেটা কত ভাগ থেকে পাইছো, 100 ভাগ থেকে পাইছো, তাহলে 100 দিয়ে ভাগ করে দিবা। যে মানটা আসে সেই মানটা হচ্ছে কত, 35.44। দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমরা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কত পাইছি, 35.44। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ক্লোরিনের পারমাণবিক ভর কত, তুমি বলবে কি যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত, 35.44। মানে মোটামুটি অ্যাভারেজের এই মানের কি পাওয়া যায়, ক্লোরিনের পরমাণু পাওয়া যায়। কথা বুঝতে পারতেছো? তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর যেটা সেটা আমরা বুঝে গেলাম। এইটাই তো, খুবই সহজ কনসেপ্ট, তাই না? আচ্ছা, এরপরে তোমাদের বইতে এখন দেখো আপেক্ষিক আণবিক ভর, এটা নিয়ে তোমাদের বইতে লাস্টে কনসেপ্ট দেওয়া আছে, সেটা আমরা একটু বোঝা ট্রাই করব। দেখো আপেক্ষিক আণবিক ভরটা হচ্ছে কি, পারমাণবিক ভরকে কাজে লাগিয়ে কোনো অণুর ভর নির্ণয় করাই হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। যেমন কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ এই কার্বন ডাই অক্সাইড এটা অণু না? আচ্ছা, তাহলে তুমি তো জানো যে কার্বনের পারমাণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে কত, 12, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত স্যার, 16। এটা তোমরা জানো। তাহলে এখন কার্বন ডাই অক্সাইড হচ্ছে অণু না, এটা একটা অণু। তাহলে এর আণবিক ভর তুমি কেন বের করবে বলতো, কার্বন এখানে আছে কয়টা, একটা। তাহলে কার্বন পরমাণুর ভর হচ্ছে 12, তার সাথে 1 গুণ করবা। আর অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেনের তোমার পারমাণবিক ভর বা পরমাণুর ভর হচ্ছে কত, 16। তাহলে এরকম অক্সিজেন আছে এখানে কয়টা, দুইটা, তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে কত পাচ্ছ, তুমি পাচ্ছ 12 কে 12 আর 16 কত 32, তাহলে টোটাল পাচ্ছ কত স্যার, 44। তাহলে এই যে 44 এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের অণুর ভর, আর এটাকে আমরা বলতেছি কি স্যার, আণবিক ভর। ঠিক আছে, অবশ্যই আপেক্ষিক বলতে হবে, কারণ আমি আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে আপেক্ষিক আণবিক ভর বের করছি। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু পড়ি। দেখো যে পারমাণবিক ভরকে কাজে লাগিয়ে, তাহলে তুমি পরমাণুর ভরগুলো তুমি নিছো না, এই পরমাণুর ভরকে তুমি কাজে লাগায় তুমি কি করছো, কোনো একটা অণু, সেই অণুটা কি কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড অণুর কি নির্ণয় করছো, ভর নির্ণয় করছো না? কাকে কাজে লাগাইছো, পারমাণবিক ভরকে কাজে লাগাইছো। এই যে পারমাণবিক ভরকে কাজে লাগাইছো, লাগায় তুমি এই কার্বন ডাই অক্সাইড অণুর আণবিক ভর বের করছো। এটা হচ্ছে কি তার আপেক্ষিক আণবিক ভর। বুঝতে পারছো? তাহলে আপেক্ষিক আণবিক ভরটা আমরা বুঝে গেছি। তোমাদের বইতে একটা কোশ্চেন দেওয়া আছে, ভাবনার খোরাক।
ফালতু মালতু জিনিস দেওয়া আছে, এটা একটু সলভ করে আমরা এই ক্লাসটা শেষ করব। দেখো তোমাদের ভাবনার খোরাক একটা ম্যাথ দিয়ে দিচ্ছে, সেই ম্যাথটা হচ্ছে কি যে প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে। আচ্ছা, আইসোটোপ জিনিসটা কি বলছিলাম, যে এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু কি ভর সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা সমান না। তুমি দেখো এই যে প্রকৃতিতে দুই ধরনের কপার পাওয়া যায়, ঠিক আছে। একটা কপারের এক ধরনের কপার আছে যার পারমাণবিক ভর হচ্ছে 63, কত 63, এবং প্রকৃতিতে আরেক ধরনের কপার পাওয়া যায় যার পারমাণবিক ভর হচ্ছে 65, ঠিক আছে। তাহলে এই দুই ধরনের পারমাণবিক ভর আমরা পাই, কিন্তু দেখো এদের প্রোটন সংখ্যা কিন্তু সমান, কপারে কিন্তু প্রোটন নাম্বার সমান থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের কি কি ব্যতিক্রম, এদের হচ্ছে নিউটন সংখ্যার ব্যতিক্রম আছে অথবা কি ভর সংখ্যার ব্যতিক্রম আছে, যার কারণে এই কপারের ভর হচ্ছে কম 63 এবং এই কপারের ভর হচ্ছে 65। বুঝতে পারছো? এখন এই দুইটা নিয়ে আমরা যখন বলছিলাম যে আমরা পারমাণবিক ভর নিয়ে আপেক্ষিক পারমাণবিক ভর বের করছিলাম, যে এই দুইটা নিয়ে যখন আমি আপেক্ষিক পারমাণবিক ভর বের করছি, তখন কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটা বের হয়েছে সেটা হচ্ছে 63.5, কত 63.5। আমাকে বলছে যে এই যে কপারটা আমি পাইছিলাম এইটা প্রকৃতিতে কত পার্সেন্টেজ পাওয়া যায় এবং এটা প্রকৃতিতে কত পার্সেন্টেজ পাওয়া যায় সেটা আমাকে বের করতে বলছে। ক্লিয়ার? সেটি আমরা এখন বের করব। তো দেখো আমরা যে কাজটা করব, আমরা ক্লোরিনের ম্যাথগুলো করছিলাম না, যে 100 ভাগের মধ্যে আমরা 75.75 ভাগ পেয়েছি এক ধরনের ক্লোরিন, বাকি 25 ভাগ পেয়েছি কি আরেক ধরনের ক্লোরিন। তো ঠিক এরকম আমরা ধরে নিব যে ধরি 63 যে কপারটা আছে সেটা পাওয়া যায় প্রকৃতিতে, ঠিক আছে, সেটা প্রকৃতিতে পাওয়া যায় এক্স পার্সেন্টেজ। এক্স পার্সেন্টেজ বলতে কি বোঝায়, পার্সেন্ট মানে 100, 100 ভাগের এক্স ভাগ পাওয়া যায় হচ্ছে কি 63 কপার। তাহলে ওই ক্ষেত্রে 65 যে কপারটা আছে ওইটা প্রকৃতিতে পাওয়া যায় কত পার্সেন্ট অবস্থা বলতো? ঠিক এরকম মনে করো যে 25% তুমি 35 এর ক্লোরিন পেয়েছো, তাহলে 75% তুমি কি পাবো বলতো? 37 এর ক্লোরিন পাবো না? এই ম্যাথটা আমি ট্রাই করছিলাম না? তাহলে বাকি 75% তুমি কেন বাই করছো? 100 ভাগের মধ্যে 25 ভাগ যদি এইটা পাও তাহলে বাকি 75 ভাগ তুমি এটা পাইবা। তাহলে 100 ভাগের মধ্যে তুমি যদি x ভাগ 63.5% কপার পাও, তাহলে বাকি 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 পার্সেন্ট তুমি কি পাবা? 65 এর কপার পাবা না? তাহলে তুমি কি করবে? অবশ্যই 100 থেকে x বিয়োগ করে দিবা। বুঝা গেছে? তো এই স্বাভাবিক হিসাব, x পার্সেন্টেজ আমি এটা পাইতেছি, তাহলে x পার্সেন্টেজ বাদ দিলে 100 থেকে x পার্সেন্টেজ বাদ দিলে বাকিটাই আমি কি এই কপার পাবো, তাই না? আচ্ছা, এরপর দেখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা কি ছিল স্যার বলো তো, কেমনে করছিলা? যে তুমি যে x ভাগ পাইছো, এই x এর সাথে তোমার এর পারমাণবিক ভর তুমি গুণ করতে হবে। তুমি 63 এর সাথে তুমি x গুণ করবা, প্লাস আর 65 পাইছো কি এই পরিমাণ না, তাহলে এটার সাথে তুমি 65 গুণ করে দিবা, তাহলে 100 মাইনাস x কত ইনটু হচ্ছে কত 65। বুঝছো কিনা? ওই যে আমরা করছিলাম যে 25% পাইছি এইটা, তাহলে 25 সাথে এটা গুণ করছি, তাহলে x পার্সেন্ট যদি আমি 63 পাই তাহলে 63 সাথে আমার x গুণ করতে হবে, বাকি 65 পাইছি আমি কি এত পার্সেন্টেজ, তাহলে এটার সাথে এই 65 আমি গুণ করে দিছি, গুণ করছি, এই যে গুণ করে দিছি। তাহলে নিচে কি করতে হবে? টোটাল 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো 100 দিয়ে ভাগ করে ফেলছি। এবার দেখো কি করা যায় এই জায়গাটায়, এই গড় আপেক্ষিক পারমাণবিক ভর কার? কপারের না? তাহলে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মান দিয়ে দিছে না, সেটা কত 63.5, বসায় দাও 63.5। এখানে মান আসে কত 63x প্লাস গুণ করলে কত আসে 100 সাথে 65 গুণ করলে কত আসে 6500 মাইনাস 65x বাই হচ্ছে কত 100। এবার দেখো এই 100 এখানে ভাগ আকার আছে, ও যদি এখানে চলে আসে গুণ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে 63.5 ইনটু হচ্ছে কত 100 ইকুয়াল কত আসে
63 আছে মাইনাস 65, তাহলে কত আসে 6500 মাইনাস 2x, তাই তো? বোঝা গেছে? মাইনাস 65x আর প্লাস 63x, তাহলে কত মাইনাস 2x, এখানে আছে কত 6500, তাহলে এখানে করলে কত আসে দেখো, এটা গুণ করলে হচ্ছে এটা আসে, এখানে আসে কত 6500 মাইনাস 2x, এই মাইনাস 2x এই পাশে আসলে কি প্লাস 2x হয়ে যাবে, আর এ প্লাসের দুই পাশে কি মাইনাস হয়ে যাবে, তাহলে কত 6500 মাইনাস হচ্ছে 6350, তাহলে 2x ইকুয়াল টু কত আসে 6500 মাইনাস 6350, 150, তাহলে সুতরাং x আছে কত স্যার 150 ডিভাইডেড বাই কত 2, দেখা যায়? তাহলে কত আসে 75, তার মানে তুমি এখানে যে x পার্সেন্টেজ লিখছিলা, এখানে তুমি যে এখানে x পার্সেন্টেজ লিখছিলে, এই x এর মান কত আসছিল 75 না, তার মানে 75%, আর এখানে তুমি কি 100 মাইনাস x লিখছো না, তাহলে কত হবে 100 মাইনাস x বলতে কি বোঝে 100 মাইনাস 75%, দ্যাট মিন্স কত আসে 25%। তাহলে আমরা কি বলতে পারি যে প্রকৃতিতে এই যে 63 পরমাণু বর্গপৃষ্ঠ যে কপারটা পাওয়া যায়, সেই কপারটা পাওয়া যায় 75%, মানে প্রায় প্রায় 100 ভাগের 75 ভাগ কি এই লেভেলের কপার থাকে, আর বাকি যে 25% সেই 25% কি 65 পরমাণু বিশিষ্ট কপার থাকে।